স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মুনের 5 বছর, হাঁটতে পারে, মুখ মাখিয়ে হলেও নিজেই হাতে খেতে পারে। ব্যবসা তখন একটু উন্নতি। সময় না দিয়ে থাকা যাচ্ছিল না। আমি বেরোতাম মুন ঘুমালে, আবার ওঠার আগেই চলে আসতাম। একদিন মুনকে রেখে গেলাম নিচের তলায় এক খালার কাছে, বৃদ্ধ মহিলা, তখন অন্য ব্যবসায় ভাড়া থাকতো। রাতে যখন ফিরলাম, আমার হাসি খুশি চঞ্চল মেয়েটা কেমন যেন চুপ হয়ে রইল। সারা রাতের বুকের সাথে কুকড়ে রইল। ভোরের দিকে দেখলাম ও ঘুমায়নি, বুকের মুখ গুজে চোখ মেলে রয়েছে। আমি বুঝলাম না, আমার ব্যর্থতা, চরম ব্যর্থতা। পরের দিন আবার রেখে গেলাম খালার কাছে। ওনার ওখানেই সারাদিন। কাজ থেকে ফিরলাম রাত 10টায়। মুনকে নিয়ে আসলাম। মেয়েটা রাতেও খেলো না। ভাত মাখিয়ে মুখের সামনে ধরলাম, তবুও খেলো না। জোর করিনি কখনো, তখনও করলাম না। মুন সেদিনও রাত জাগা। বুঝার পর বাকি রাত আমিও ঘুমাইলাম না। ঘুম আসছে না। বিষণ্ণ মনে ভাবলাম, একা একা রেখে যাই, তাই হয়তো রাগ করে। কি করব? কাজ তো করতে হবে। গাধার মতো তৃতীয় দিনও ওখানে রেখে গেলাম। তারপরের দিন শুক্রবার, কাজে যাইনি, মুনের সাথেই থাকলাম। বিকেলে দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখনই সেই খালার ছেলের সাথে দেখা। আমাকে বলছে, আপনার মেয়েকে আজ রেখে গেলেন না ভাই? আমার একটু কেমন যেন লাগলো সেই চোখের ভাষা। বললাম, শুক্রবার বাসায় আছি, সেই জন্যই আর কি। উপরে চলে এলাম। মুন আইসক্রিম চকলেট নিয়ে বসে পড়লো। আমি বললাম, খাইয়ে দেই। জেদ করলো নিজে খাবে। জামা কাপড় মাখিয়ে ফেললো একটু পরেই। ভাগ্য ভালো, জেদ করছিল। ও নিজের জামা নিজেই বদলায়, গোসলও একাই করতে পারতো তখন। সেদিন চকলেট মেখে যাওয়ায় আমি হাত মুখ ধুয়ে দিতে ফ্রক বদলে দেওয়ার সময় দেখলাম পিঠে খামচির দাগ, গলার নিচে কামড়ের দাগ, নরম শরীরে দাগ বসে কালছিটে পড়ে গেছে। বুঝে গেলাম বাদবাকিটা। জীবনের দ্বিতীয়বারের মতো নিজেকে চরম অসহায় মনে হলো, চরম অধম মনে হলো। আমি কেন আগে বুঝলাম না? তারপর সেই বাসা ছেড়ে দেই। টাকা পয়সা জমানো ছিল, 5 বছরের জমানো টাকা বেশ মোটা অঙ্কের দাঁড়িয়েছিল। এই বাড়িটা কিনলাম, আগে থেকেই উঠানো ছিল, কমপ্লিট বাড়ি। এরপর এই 15 বছরেরও বেশি এই বাসায় আছি। মেয়েটা আমার বড় হয়ে গেছে, আমার এত কষ্টের বড় করা মেয়ে, আমার সব কষ্টের সমাপ্তির কারণ। কিন্তু কি জানো, ছোটবেলার সেই ঘটনার পর থেকে মন পুরুষ মানুষ খুব ভয় পায়। এই যে কলেজ, ভার্সিটি, এখানে গেলেও ওর একটাই ভয়, পুরুষ মানুষের ভয়। কিন্তু ও তোমাকে ভয় পায় না। কেন পায় না আমি জানি না, বা হয়তো জানি। তুমি যখন প্রথম দিন চাবি নিয়ে গেলে, আমি ভেবেছিলাম মন হয়তো আমি বাড়ি ফেরার পর কিছু হলেও বলবে এই ব্যাপারে। ও বলল না। সন্ধ্যার দিকে দেখলো পর্যন্ত তুমি পাশের ফ্ল্যাটে উঠেছ, তারপরও কিছু বলল না। তোমরা যেই ফ্ল্যাটে থাকছো সেই ফ্ল্যাটেও মন ভাড়া দিত না। ওর নাকি ভয় লাগে, একা থাকতে পছন্দ করে মেয়েটা, তাই একতলা অন্য কেউ থাকুক ও চাইতো না। তাও তোমাকে দিয়েছিলাম, তোমার খুব প্রয়োজন ছিল বলেই। আবার পরদিন সন্ধ্যায় মন বলল, তুমি কাগজ দিয়ে গিয়েছো। বিশ্বাস করবে না, আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। ওর চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছাপ দেখতে পেলাম না। অন্য কেউ হলে আমি নিশ্চিত ও কান্নাকাটি করত, বলতো, তুমি আব্বু আর কখনো কাউকে আসতে দিও না, বা তুমি এদেরকে ফ্ল্যাট ছেড়ে নিতে বলো। কিন্তু বলল না। ওর ভয় না পাওয়া দেখে সেদিন ঝড়ের দিন তোমাকে আনতে পাঠাই আমি। ভেবেছিলাম সেদিন হয়তো মেয়েটা বলবে, না আব্বু, আমি যাব না ওনার সাথে। কিন্তু না, ও একেবারেই মেনে নিল আমার কথা। অথচ ওর মানার কথা ছিল না, ওর ভয় পাওয়া কথা ছিল, আপত্তি করার কথা ছিল। উল্টো এসে দেখলাম তোমার বাসায় ঘুমিয়ে আছে, কোনো সংকোচ ভয়ভীতি নেই মুখে। অথচ আমাকে ছাড়া এই খালি বাসায় রাতে থাকার
ভয় পেত। অথচ ওখানে আস্ত তুমি ছিলে অপরিচিত পুরুষ। পরদিন সকালে অবশ্য একটু ভয় পেয়েছিল, কিন্তু সেটা হঠাৎ ঘুম ভেঙে নিজে একা একা দেখার কারণে। খানিক বাদেই ও ছিল একদম স্বাভাবিক। ও তোমাকে ভয় পায় না, একদম ভয় পায় না, বরং খুব ভরসা করে। কেন বলো তো? আরশাদ সম্মোহিত হয়ে শুনছিল। হঠাৎ প্রশ্নে ঘোর কাটে তার। অবিন্যস্ত কণ্ঠে উত্তর দেয়, আমি আমি জানি না আঙ্কেল। মুন আমার সব কিছু আরশাদ, আমার সব। ও তোমাকে ভরসা করে, তুমি ওকে পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো রকম সম্পর্ক ছাড়া তুমি কিন্তু আমার মেয়ের দিকে সামান্য চোখ তুলেও তাকানোর অধিকারও রাখো না। আরশাদ বিচলিত হয় না, বরং শান্তভাবেই বলে, আমি অধিকার নিয়েই তাকাবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। মাহতাব সাহেব দুর্বোধ্য হাসলেন। আরশাদের মার উচ্চ কণ্ঠ শোনা গেল, আরশাদ, একটু দেখে যা তো, বা পায়ের ব্যান্ডেজটা খুলে গেছে বোধ হয়। আরশাদ উঠে দাঁড়ালো, বলল, একটু দেখে আসি। মাহতাব সাহেব ইশারায় অনুমতি দিলেন। আরশাদ বেরিয়ে গেল। দরজা খুলতেই সরাসরি চোখ পড়ল মেয়ের দিকে। বিছানায় ঘুমিয়ে আছে মুনতাহা, এক অসহায় বাবার রক্ত পানি করা সবচেয়ে দামি সম্পদ তার বড় মেয়ে, এক দায়িত্ববান পুরুষের প্রথম ভালোবাসা, তার চাঁদ। দেয়ালের সময় নির্দেশক যন্ত্রটা ইংরেজি 12 সংখ্যার ঘর অতিক্রম করলো কিছুক্ষণ আগে। এখন 12:10। পায়ের ব্যান্ডেজটায় আলগা একটা গিট বেঁধে কোল থেকে উঁচু বালিশের উপর তুলে দিয়ে ক্লান্ত শ্বাস ছাড়ল আরশাদ। মেয়েটা এক মুহূর্ত স্থির নেই, একবার এপাশে ফিরছে তো আরেকবার ওপাশে ফিরছে। এতদিন শুনেছে মেয়ে মানুষ শান্তশিষ্ট হয়ে ঘুমায়, অথচ এই মেয়ে অবিকল ঝুড়োই পাখির মতো করছে। আরশাদের মা আন্তারা ছেলের দিকে চেয়ে রয়েছেন অনেকক্ষণ যাবৎ। মুনতাহা 2-3 বার লাথি মেরেছে ঘুমের ঘোরে, ছেলে কিচ্ছু বলেনি। আস্তে ধীরে এক মনে গজ পেঁচিয়ে দিচ্ছিল। কি অনড় মনোযোগ, যেন একটু চাপ দিলে মেয়েটা একটু ব্যথা পেলেই অনর্থ হয়ে যাবে। মাকে এভাবে চেয়ে থাকতে দেখি মৃদু হাসলো আশা, বলল, কি দেখছো আম্মা? তিনি মুচকি হাসলেন, উত্তর দিলেন না। মুনতাহা আবার পাশ ফেলল, হাতটা যেয়ে পড়ল উনার কোলের মধ্যে, হাতের উপর। আন্তারা সস্নেহে আঁকড়ে ধরলেন। চুলোর জ্বলন্ত আগুনের আঁচ প্রথমে হাতেই লেগেছিল, সেখানটায় হালকা লাল। মায়া লাগে দেখলে। তিনি তাকিয়েছিলেন হাতের দিকে। আশাদ ডাকল, আম্মা। এমনি তার গলা প্রচণ্ড ভারী, পরিষ্কারভাবে ঢাকলে যে কেউ চমকে ওঠে। আন্তারা ডাকলেন। আশাদ তার মুঠোয় ধরে রাখা হাতের দিকে ইশারা করে বলল, তুমি শখ করে যে আংটিটা বানিয়ে রেখেছিলে সেটা এই আঙুলে হবে না? আন্তারা চমকালেন, আবার চমকালেন না। মাঝামাঝি ধরনের একটা হতভম্ব চাহনি স্পষ্ট হলো চোখে। বছর কয়েক আগে তিনি একটা সোনার আংটি বানিয়ে এনেছিলেন, অনেকটা শখ করেই। বলেছিলেন ছেলের বিয়ের সময় পুত্রবধূকে পরিয়ে দেবেন, কিন্তু তার হয়নি। আংটিটা এখনো বাক্সের ভেতর নতুনই পড়ে আছে। আশাদ আবার প্রশ্ন করল, হবে আম্মা, নাকি ছোট করে কাটিয়ে আনতে হবে? হাত তো চিকন। আন্তারা হেসে ফেলেন এবার। সুপ্ত সম্মতিতে বার দুয়েক মুনতাহার অনামিকায় বৃদ্ধা আঙুল বলিয়ে পরখ করে বললেন, হয়ে যাবে কিন্তু। আশাদ ভ্রু উচালো, সাথে সাথেই বলল, কিন্তু কি? হাসি নিবল। আন্তারা নিষ্প্রভ কণ্ঠে বললেন, কিভাবে বাবা? আশাদ প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। হতবম্ব কণ্ঠে বলল, কিভাবে মানে? তোমার ছেলে পছন্দ করেছে আম্মা, তোমার নিশ্চয়ই আপত্তি থাকার কথা না? আন্তারা মাথা নাড়ালেন দ্রুত। আরে না, আমার আপত্তি থাকবে কেন? আমি ওর বাবার কথাই বলছিলাম। আশাদ উঠে দাঁড়ালো, বিছানায় রাখা ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, সেসব আমি দেখে নেব আম্মা। আসি তাহলে, দাদু একা বাসায়, তুমি ওকে দেখে রেখো রাতে। শুভরাত্রি। মুনতাহার ঘুম ভাঙল দেরি করে। বাইরে রোদ উঠেছে, সাদা মেঝে ভর্তি করে আলপনার মতো ছড়িয়ে আছে হলদে রশ্মি। পাখির কিচিরমিচির শব্দ, কাকের বিদঘুটে ডাক তোড়জোড় করে সকাল হওয়ার জানান দিচ্ছে সময় সচেতন প্রকৃতি। ভালোভাবে চোখ মেলতেই খানিকটা হকচকিয়ে গেল সে। এক মহিলার বুকে মাথা গুজে রেখেছে, জাপটে ধরে রেখেছে। মহিলার হাত তার চুলের পিছে। কেমন যেন লাগলো, একটা অচেনা মহিলা তার সাথে কেন শুয়ে আছে।
পিঠ থেকে দ্রুত হাত সরিয়ে নিয়ে বুক থেকে মাথা সরালো মুনতাহা। আন্তারা জেগে গেলেন। মুনতাহা তার চেহারা দেখতেই আরও একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কোনো কিছু বুঝতে না পেরে শূন্য কণ্ঠে বলল, আন্টি আপনি? কথা শেষ না করেই এদিক ওদিক তাকালো সে। না, এটা তো তারই রুম। পায়ের দিকে চোখ গেল। আলগা করে করা ব্যান্ডেজ খুলে কাছেই পড়ে আছে। সত্য পোড়া বিভৎস পাজরা দেখে ভয় পেয়ে গেল মুনতাহা। চাদর খামচে ধরল দুহাতে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, আব্বু? আন্তারা মায়া ভরা চোখে তাকালেন। নিচে থেকে মুনতাহার মাথাটা বুকের সাথে চেপে ধরে নরম কণ্ঠে বললেন, দেখো না মা, ভয়ে কিচ্ছু নেই, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। মুনতাহা কাঁদো কাঁদো অসহায় স্বরে ডাকলো, আব্বু কোথায়? আন্তারা মাথায় হাত বুলিয়ে দিলেন। মাহতাব সাহেবকে ডাক দিতেই হুড়মুড় করে ছুটে আসলেন তিনি। বাবাকে দেখে তবেই শান্তি হলো মেয়ের। অস্বস্তি কেটে গেল। তার গোল গোল নরম চোখের চাহনি সহজেই বুঝতে পারলেন মাহতাব সাহেব। এগিয়ে আসতেই আন্তারা সরে দাঁড়ালেন। মাহতাব সাহেব দুগালে হাত রাখলেন, মাথায় ছোট্ট চুমু খেয়ে বললেন, এই যে আব্বু আসি। পায়ে এখনো ব্যথা আছে আম্মা? মুনতাহা একবার পায়ের দিকে তাকালো, সাথে সাথেই চোখ বুজে ফেললো বাচ্চাদের মতো। পা দুটো জ্বলছে। ঘুম থেকে ওঠার পর থেকেই জ্বলছে, ভীষণ জ্বলছে। বাবার কাছে তার সহজ স্বীকারোক্তি। পা খুব জ্বলছে আব্বু। মাহতাব সাহেবের ভিতরটা কেঁদে উঠল। যন্ত্রণায় হৃৎপিণ্ডে শুল বিঁধল কয়েকশো। তাড়াহুড়ো করে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে আনলেন তিনি। পা মুছিয়ে দিলে জ্বালাপোড়া একটু হলেও কমবে। তখন সন্ধ্যা। মাহতাব সাহেব বসেছিলেন মুনতাহার সাথে। মেয়ে তার বুকে মাথা রেখে চোখ বুঝে রেখেছে। ঘুমাচ্ছে না, তবু চোখ বোঝা। তিনি মাথায় হাত বুলাচ্ছেন অনবরত। আরশাদরা আসবে একটু পরে। আরশাদ জানিয়েছে সকালে অফিসে যাবার আগে একবার মেয়েটাকে দেখে গিয়েছিল। তখনই বলেছে সন্ধ্যার দিকে অফিস থেকে ফিরেই তার মাকে নিয়ে এসে আংটি পরিয়ে যাবে মনকে। তার অসম্মতি নেই, বরং যত দ্রুত সম্ভব ততই ভালো। মন জানে না, বলবে বলবে করেও বলতে পারেনি। চোয়াল ভারী হয়ে আসে খালি। মেয়েদের কেন বিয়ে দিতে হয়? কলিং বেল বাজলো। মুনতাহা মাথা উঠিয়ে নিল আস্তে করে। আন্তারা, আরশাদ আর সাবিনা বেগমকে একসাথে ঘরে দেখে খানিকটা গোলমেলে হয়ে গেল মুনতাহা। ভাবলো অসুস্থ বলে তাকে দেখতে এসেছে হয়তো, কিন্তু মাথাটা ঘুরে উঠল তখনই যখন কিছুক্ষণ পরে আরশাদের মা সামনে বসে বাক্স থেকে আংটি বের করে বললেন, দাও মা, হাত দাও। মুনতাহা কিছু বুঝে উঠতে পারলো না। হাত দুটো জড়সড় করে গুটিয়ে নিল দ্রুত। কেমন যেন লাগলো। জ্ঞান শূন্য চোখে বাবার দিকে চাইল সে। আরশাদ আস্তে করে বলল, আঙ্কেল বলেনি ওকে? মাহতাব সাহেব ঝুঁকে গেলেন, মাথায় হাত রেখে বললেন, মুন আম্মু হাত বাড়িয়ে দে, দেখ তুই বড় হয়েছিস না। আব্বুর কথা মানে, তাই না? শোন মা, আব্বু আর কদিন থাকবে বল? এতটুকু শুনতেই থরথর করে কেঁদে দিল মুনতাহা। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চেহারা রক্ত লাল হয়ে গেল মুহূর্তেই। মুখের চোয়াল অসম্ভব ভারী হয়ে উঠল। দু হাতে বাবার পেট জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলল সে, আপু এইসব কেন বলছো? তারপর একটু থেমে সজোরে হিচকি তুলে বলল, তুমি আমায় বিয়ে দিয়ে দিবে? মাহতাব সাহেব দু হাতে মাথাটা বুকের সাথে চেপে ধরেই ধরা গলায় বললেন, আহা মা, কেঁদো না। ওনারা শুধু আংটি পরিয়ে যাবে, বিয়ে পরে মা। তুই হাত বাড়িয়ে দে, আব্বুর কথা শুনবি না? মুনতাহা চোখ ভর্তি পানি নিয়ে গুটি গুটি করে একবার আরশাদের দিকে তাকালো। হাত দুটো তখনও শক্ত করে গুটিয়ে রেখেছে। আরশাদ পাশ থেকে ধীর কণ্ঠে বলল, আঙ্কেল থাক আজকে, আপনি পরে বুঝিয়ে বলেন। বাচ্চা মানুষ, অসুস্থ, এমনি কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে পড়বে। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, আদুরে কণ্ঠে বললেন, আম্মু এমন করো না মা। আমি বলছি না হাত বাড়াতে? ভয় কেন? আব্বু বলছি না? হাত দাও মা, উনি বড় না, অসম্মান হচ্ছে কিন্তু। মুনতাহা চোখ খিচে নামিয়ে নিল, হাত বাড়িয়ে দিল ধীর গতিতে। আন্তারা মুচকি হেসে আংটি পরালেন তার অনামিকা আঙুলে। মুনতাহার কান্না থামে না। আন্তারা নিজের গলা থেকে চেইন খুলে পরিয়ে দিয়ে গেছেন। মেয়েটা তখন ঘাড়ের চুলগুলোও সরায়নি।
আহতারা উপায়ন্ত না পেয়ে উপর দিয়ে হুক আটকে দিয়েছেন। ঘরে আপাতত কেউ নেই, শুধু আরশাদ বসে আছে কাছে। সে একা কথা বলবে। মাহতাব সাহেব আপত্তি করেননি, একটু আগেই বাইরে থেকে দরজা ভিড়িয়ে দিয়ে বেরিয়ে গেছেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মুনতাহার মাথা নোয়ানো, গাল বেয়ে থুতনির কাছে জমা হয়েছে চোখের পানি। সেখান থেকে কিছু ফোঁটা টুপটাপ পড়ছে কবজির উপর, আর কিছু চিবুক ধরে গড়াচ্ছে গহনে। আরশাদ দেখল না আর। পাশে বিছিয়ে থাকা ওনার আঁচল মুঠোয় টেনে হাতের কবজিতে জমা হওয়া কান্নার ফোঁটাগুলো মুছে দিল। ঠান্ডা গলায় ডাকলো, মুনতাহা। মুনতাহা তাকালো না, উল্টো দুবার দমকে দমকে উঠল। আরো কয়েকটা ফোঁটা জল মুহূর্তেই জমা হলো কবজিতে। আরশাদ এবার আর ওড়না টানলো না, নিজের হাত দিয়েই মুছে দিল। অতঃপর ফের বলল, মুনতাহা ডেকেছিলাম, তাকান আমার দিকে। সেই গম্ভীর স্বর, গমগমে কণ্ঠ। মুনতাহা পিট পিট করে তাকালো একবার, পর মুহূর্তেই চোখ নামিয়ে মিহি কণ্ঠে বলল, বলেন। আরশাদ একবার ভাবলো আবার তাকাতে বলবে, আবার কি যেন ভেবে জোর করলো না, বলল, আপনার মন খারাপ কেন? কাঁদছেন কেন? মুনতাহা চাপা স্বভাবের নয়, কিছু মনে থাকলে সে সরল মনে বলে দেয়। সামনের মানুষটা কি ভাবলো জানে না, তার বলার সে বলে দেয়। আরশাদের প্রশ্নেও ব্যতিক্রম হলো না, সে ভনিতা ছাড়াই পাল্টা প্রশ্ন করলো, আপনি আমাকে কেন বিয়ে করবেন? আরশাদ হাসলো, নিজের বা হাতটা উঠিয়ে আলতো করে রাখলো মুনতাহার মাথার উপর। বার দুয়েক বলিয়ে পূর্বের চেয়েও নরম কণ্ঠে বলল, আমি বিয়ে করবো বলে কাঁদছেন? আপনি রাজি নন বিয়েতে? তার একটুকু আহ্লাদ পেয়েই যেন জ্বলন্ত মোমের মতো গলে গেল মুনতাহা। কান্নার গতি বাড়িয়ে হু হু করে অভিযোগ করলো, আমি আব্বুর কাছে থাকবো, আপনি কেন বিয়ে করে নিয়ে যাবেন আমায়? আরশাদ আবারও হেসে ফেলল ভেতরে ভেতরে। মেয়েটা শরীরে বড় হলেও বাবার বর্ণনাতীত আহ্লাদ আদর তাকে এতটুকুই বানিয়ে রেখেছে। তার প্রমাণ এই যে এমন বেহিসেবে কান্না, এলোমেলো কথা, লাল টকটকে নাকের ডগা, ফুলে ওঠা ঠোঁট। আহা! ঘাড় বাড়িয়ে পলক ঝাপটাল আরশাদ। ভাবনা থেকে বেরিয়ে গিয়েছে সে। ঠিক কি যেন ভাবছিল, সবকিছু যে ওই মুখে আটকে যায় কেন? দীর্ঘশ্বাস ফেলতেই মনে পড়ল মুনতাহার প্রশ্ন। ঘাড় সোজা করে আবার তাকালো, বলল, বিয়ে করে নিয়ে যাব কে বলল? মুনতাহার কান্না তখন একটু হলেও থেমেছে। নাক টেনে বলল, বিয়ে হলে তো সবাই চলে যায়, এটা বলতে হয় নাকি আবার? আরশাদ তার কপালের দায় সারা চুলগুলো আঙুল দিয়ে গুছিয়ে দিল, বলল, তো কি হয়েছে? আপনি থাকবেন, এখানেই থাকবেন, আব্বুর কাছেই থাকবেন। শুধু কটা দিন পর আমার একটুখানি অধিকার থাকবে আমার উপর। মুনতাহা ঠোঁট উল্টালো। আপনি অধিকার দিয়ে কি করবেন? আরশাদ মাথা থেকে হাত সরিয়ে নিল, কিছুক্ষণ চুপ করে রইল এক মনে। মুনতাহার কান্না তখন পুরোপুরি থেমে গেছে, অর্থাৎ আরশাদের কথা সে বিশ্বাস করেছে। আরশাদ একবার তাকালো, চোখে চোখ পড়লো। অকস্মাৎ পৃথিবীর সবচেয়ে মায়াবী চোখ দুটো দেখে নিয়ে বা হাতের তালুটা মেলে দিল সে। আঙুলের হাত ছানির ইশারায় হাত দিতে বলল। মুনতাহা কি যেন ভেবে চুপচাপ হাত রাখলো আরশাদের হাতের উপর। আরশাদ নরম স্পর্শে 4 আঙুলের ডগা ধরে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো অনামিকায়। সময় নিয়ে বলল, দেখুন মুনতাহা, আপনার বাবা অধিকার ছাড়া আপনার দিকে তাকাতেও মানা করেছেন। সেটা সম্ভব নয় আমার পক্ষে, বুঝতে পারছেন? মুনতাহা কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে বলল, আমাকে দেখার কি আছে? আরশাদ চোখ তখন তার চোখেই, কণ্ঠে শক্তপোক্ত ভাব। আপনি জানেন কি আছে? মুনতাহা দ্বিরুক্তি করল না, লজ্জা পেল না কি জানে না, তবে গাল দুটো লাল হয়ে উঠল ভীষণ। চোখ দুটো আর উঠালোই না। আরশাদ বলল, আপনি অহেতুক একটা কারণে কাঁদছিলেন, আর কাঁদবেন না, ঠিক আছে? আপনি সত্যি নিয়ে যাবেন না তো? আরশাদ সাথে সাথেই উত্তর দিল না। খানিক বাদে নির্বিকার কণ্ঠে বলল, আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন আপনি আমার প্রত্যেকটা কথার উত্তরে পাল্টা প্রশ্ন করছেন? আপনি এত প্রশ্ন করেন কেন মুনতাহা? মুনতাহা বোকা কণ্ঠে বলল। প্রশ্ন করলে কি হয়? আরশাদ হেসে ফেলল এবার। আপনি আবার প্রশ্ন করছেন? মুনতাহা চুপ করে গেল। আরশাদ পকেটে কি যেন হাতড়ালো।
রূপালি দুটো নূপুর বেরিয়ে এলো। ধরে রাখা হাতটা উল্টো করে মুঠোয় নূপুর দুটো গুজে দিল সে। মুঠো বন্ধ করে বলল, আপনার নূপুর কাল না বলেই খুলে নিয়েছিলাম, পা ঠিক হয়ে গেলে আবার পরে নিয়ান, কেমন? মুনতাহা মাথা কাত করে নীরবে সম্মতি দিল, অর্থাৎ। আচ্ছা। আরশাদ উঠে দাঁড়ালো পাশ থেকে, একটু দেখি বলে নিজের হাতটা মেলে দিল আবার। মুনতাহা সংকোচ করলো না, নির্দ্বিধায় হাত রাখলো। আরশাদ হালকাভাবে ধরলো, সেকেন্ডে আঙুলের আংটিটা খুলে নিয়ে নিজে পরিয়ে দিল। মুনতাহা হাওয়াতের মতো চেয়ে আছে। মাত্রই না ওনার মা পরিয়ে দিল, আবার খুলে নিজে পরানোর কি হলো? আরশাদ মৃদু হাসলো, হাতটা নামিয়ে কোলের উপর রেখে মুখ বরাবর ঝুঁকে বলল, আপনি শুধু কবুল বলবেন, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? মুনতাহা এবারও মাথা কাত করে সম্মতি দিল, অর্থাৎ। আচ্ছা। সেদিনের পর 2 দিন পেরিয়ে গেছে। শনিবারের কুড়ে সকাল, অফিস ছুটি। বিছানার মাঝখান জুড়ে উপর হয়ে বেঘোরে ঘুমাচ্ছে আরশাদ। দীর্ঘ দেহি পিঠ অনাবৃত, খালি গা, খয়েরি রঙের টি শার্টটা শোভা পাচ্ছে বালিশের পাশে। মুনতাহা বেখেয়ালি ধরনের চায়ে চুমুক দিল, সাথে সাথেই ঠোঁটটা পুড়ে গেল যেন। সাবিনা বেগম তাড়াহুড়ো করে কাপ নামিয়ে দিলেন। আরে বউ, জামাই তো তোমারই হইব, একটু খেয়াল করে খাও। দিনাকে পা পুড়ছে, এখন আবার ঠোঁট পুড়াইতেছো, আর তোমারে দেখা দেখা আমার নাতিটাও পুড়তাছে। মুনতাহা লাজুক ভঙ্গিতে দৃষ্টি নামালো। এই 2 দিনে 3-4 বার দেখা হয়েছে ওনার সাথে। প্রত্যেকবারই তিনি তাকে বউ বলে সম্বোধন করেছেন, সবার সামনেই। কেউ কিছু বলে না, আর এদিকে সে বেদম লজ্জায় পড়ে যায়। সাবিনা বেগম ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিলেন, ফিসফিসিয়ে বললেন, আমার নাতিরে খুব পছন্দ হয়। মুনতাহা ভীষণ খেয়ে তাকালো। আন্তারা পাশেই সোফা গুছাচ্ছিলেন, ফিসফিসিয়ে বললেও কথাগুলো ঠিকই তার কানে গেল। মুনতাহাকে ভীষণ খেতে দেখে চেঁচিয়ে উঠলেন তিনি, আম্মা, আপনি একটু লাগাম টানেন মুখে, আমার সাথে করেন। এখন এই মেয়েটাকেও পেয়েছেন। আচ্ছা, আমাকে কি বেটা বেটা লাগে? আমি তো তোমাকে মতো মাইয়া মানুষ, আমার কাছে এত লজ্জা কিসের? আন্তারা হাল ছাড়লেন। মুনতাহা মাথা নিচু করে খাবার চিবোচ্ছে। সাবিনা বেগম আদর করে বললেন, ওই দিন এমনি কানলাম মাইয়া, আমি তো ভাবছি তোমার জোর জবরদস্তি আন্টি পড়াইতেছে। নাতিটা আবার আমার খুব জেদি, একলা কথা বলল না। আমি তো ভাবছি ঘর থেকে বাইর হলে দেখমু তোমার চড়ায় লাল করে ফেলছে। এমনিতেই তো কাইন্দা কাইন্দা লাল হয়ে গেছিলা। আরশাদ ঘুমের মাঝেই সোজা হয়ে শুয়েছে। মুনতাহা অল্প একটু তাকালো। কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে লোকটা। উদম রোমশ বুক, হাতের পেশিগুলো কি অসম্ভব ফুলে ফেপে আছে। চট করেই চোখ পড়ল সাবিনা বেগমের দিকে, তিনি হাসছেন। মুনতাহা হুড়মুড় করে প্লেটের দিকে তাকালো। সাবিনা বেগম হো হো করে হাসলেন। আরে দেখো, তোমারই তো বুক, তুমিই তো মাথা রাখবে কয়দিন পর। মুনতাহা মিয়ে গেল সেকেন্ডেই, আর একবারও তাকালো না ঘুমন্ত পুরুষটির দিকে। আন্তারা আবার চাপা স্বরে চেঁচিয়ে উঠলেন, উফ আম্মা, চুপ করেন। আন্তারা সোফা ঝেড়ে কি যেন করতে গেলেন আরশাদের ঘরে। ড্রয়ার খুলে কি সব বের করলেন। খুটখাট শব্দে নড়ে চড়ে উঠল আরশাদ। চোখ মেলে ঘাড় বাঁকাতেই নজর গেল ডাইনিং টেবিলে বসা জলপাই রঙের 3 পিস পরনে সাদা মাটা মেয়েটার দিকে। মাথা ঝুঁকিয়ে খাচ্ছে, এক পাশের চুলে মুখ দেখা দায়। পায়ের দিকে তাকালো, ব্যান্ডেজ করা, কিন্তু হাঁটতে পারে না, ঘা শুকাচ্ছে। আরশাদ উঠে বসলো। আন্তারা পিছে ঘোরার আগেই ঘুম থেকে ওঠা ভাঙা গলায় ডাকলো, মুনতাহা, আপনি এই পা নিয়ে এমন টইটই কেন করছেন? আঙ্কেল বাসায় নেই, তাই না? মুনতাহা তাকালো, ঠোঁটের কোণে এখনো দুধ চা লেগে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে বলল, টই টই করছি কোথায়? আমি একটু আগেই এসেছি। আরশাদ প্রত্যুত্তর করলো না। একবার শক্ত শীতল চাহনি নিক্ষেপ করে পাশ থেকে টি শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে আপন মনেই কিরমির করলো, একটু আগে এসেছি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম আপনি বিগত 1 ঘন্টা যাবৎ বারবার আমার দিকে তাকাচ্ছেন। মুনতাহা, একটু ঘুমাতে দিলাম না? ভাসান মেয়ে, আবার বলছেন আমি একটু আগে আসছি। গোসল সেরে খাবার টেবিলে এলো আরশাদ। ভেজা চুল না মুছে গলায় তোয়ালে ঝুলিয়ে রাখা তার চিরকালের অভ্যাস, আজও নিয়ম লঙ্ঘন হয়নি।
মুনতাহা তখন অত্যন্ত মনোযোগ দিয়ে কি যেন খাচ্ছে। সাবিনা বেগম একটু আগে ঘরে গিয়েছেন। সকাল ঠিক 10টার পর গোসল করেন তিনি। আরশাদ এসে বসেছে টের পেয়েও সে মাথা তোলেনি। চামচ দিয়ে খুটখাট করে কাটছে আর মুখে তুলছে, চিবোচ্ছে, আবার কাটতে ব্যস্ত হয়ে পড়ছে। আরশাদ বিরক্ত করলো না, নিঃশব্দে নিজের প্লেটটা টেনে নিয়ে খাবারে মনোনিবেশ করলো। মেয়েটা খায়ও চড়ুই পাখির মতন, একটু একটু করে অল্প অল্প করে গুমড়ে মরা নীরবতায় কাটলো অনেকক্ষণ। আরশাদের খাওয়া শেষের দিকে মুনতাহা তখনও বাড়ির জিনিসটাই খেয়ে চলেছে এক মনে। আরশাদ কপাল কুঁচকালো, একটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝলো মেয়েটা বারবার ছোট্ট ছোট্ট হাই তুলছে, ডান হাতে চোখ কচলাচ্ছে। ঘাড় বাঁকিয়ে ঘড়ি দেখলো আরশাদ, 10টা 10। মুনতাহা এসেছে প্রায় অনেকক্ষণ। ঘুম পাচ্ছে তবু বসে আছে কেন? আস্তে করে ডাকলো। মুন্তাহা। মুনতাহা মুখ তুলে তাকালো এতক্ষণে। ঠোঁট জুড়ে মিষ্টির রস, বাটির ভিতর আধা খাওয়া সাদা মিষ্টি, চোখের ঘুম লুকানোর নিষ্ফল প্রয়াস। আরশাদ নিমত্তের মতো সবটা মুখস্থ করলো। মেয়েটা খুব সাধারণ, আহামরি কিছু নয়, অনাড়ম্বরেই ভীষণ আড়ম্বর। অতঃপর অতক্ষণ মৃদু স্বরে বলল, আপনাকে আম্মা ডেকেছে? মুনতাহা উপর নিচে মাথা নাড়ায়। আরশাদ আবার প্রশ্ন করে, আপনাকে আম্মা ডেকে এনেছে? এবার আর ইশারায় অভিব্যক্তি প্রকাশ করতে না পেরে মুখ খুলল মুনতাহা। ঠোঁটে লেগে থাকা রস বড্ড আঠালো, কিছুক্ষণ মুখ বন্ধ থাকলেই আঠায় আঠায় দু ঠোঁট লেগে যায়। মুনতাহা বার কয়েক জিভ দিয়ে চেটে পুটে উত্তর দিল, আব্বুই তো দিয়ে গেল। আব্বুকে বলে এসেছেন? আঙ্কেল বাসায় নেই? মুনতাহা আবার মাথা নাড়ালো। দীর্ঘ ভাবনার শেষে প্রলম্বিত শ্বাস ছাড়ল আরশাদ। মাকে ডাকলো হালকা উচ্চ স্বরে। আহান্তারা হম্বিতম্বি করে আসলেন। আরশাদের বলতে হলো না, মুনতাহাকে দেখে তিনি নিজেই হায় হায় করে উঠলেন। ও মা, তুমি তো বসে আছো, দেখেছো? আমার মনেই নেই। তুমি ডাক দেবে না? পাগল মেয়ে, এমনিই বসে থাকবে চুপচাপ। মুনতাহা হাসলো না কি বুঝলো না আরশাদ, তবে উঠে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, কি জন্য ডেকেছো আম্মা? আন্তারা মিষ্টি করে হাসলেন। আরশাদ অবাক হলো, মায়ের এই অকৃত্রিম হাসিটা দেখে না অনেক দিন। গয়নাগুলো নিয়ে আসলাম না কাল, ওকে মানায় নাকি দেখি। আসো মুনতাহা, আমার ঘরে এসো মা। মুনতাহা উঠে দাঁড়ালো। আরশাদ একবার তাকালো তার দিকে, বিড়বিড় করলো, ওকে সবটাই মানাবে আম্মা। অতঃপর ঠোঁটের কোণ প্রসারিত করে মনে তোলপাড় করে মনের ভেতরেই বাক্য আওড়ালো, তাছাড়া চাঁদের আবার অলংকার লাগে নাকি? তার অঙ্গে অঙ্গে তো এমনিতে অপার্থিব সৌন্দর্যের অগাধ অহর্নিশ বিচরণ। আন্তারা আলমারি ঘেঁটে লাল রঙা গয়নার বাক্স বের করলো। একটা নয়, দুটো নয়, পরপর কয়েকটা। মুনতাহার সেদিকে খেয়াল নেই। গোল গোল চোখ দুটো যে আটকেছে জানালার গ্রিল গলিয়ে সামনের বাসার জানালার উপর কার্নিশে বসে থাকা দুটো ঝালালি কবুতরের দিকে। কবুতর দুটোকে সে চেনে, আব্বুকে দিয়ে গমের দানা আনিয়ে রাখে, যখন ছাদে যায় হাতের করে নিয়ে খাওয়ায়, ছড়িয়ে দিতেই কি সুন্দর খায়। দুর্বল মনস্বিতার সুতো ছিঁড়ে দিল আন্তারার ডাকে। তিনি বাক্স খুলতে খুলতে বলছেন, তাড়াহুড়োই মন মতো বানাতে পারিনি, দোকানের ডিজাইন থেকেই নিয়ে এসেছি, দেখি পড়ো তো মা। তার হাতে গলার হার। মুনতাহা বাধ্য মেয়ের মতো মাথা ঝুঁকিয়ে দিল। আন্তারা পড়ালেন, ঘাড়ের চুল নিজেই ঠিক করে দিলেন। এতেই ক্ষান্ত হলেন না। হাতের বালা, চুড়ি, কানের দুল, নাকের টানা নথটাও ধরে দেখলেন। মুনতাহা হকচকিয়ে বলল, বিয়ে হলে এগুলো সব পরে থাকতে হবে আন্টি। আন্তারা হেসে ফেললেন। ছেলে আসলেই কাল বাদে পরশু বিয়ে করছে, খুশি মনে ধরছে না। ঢেউ খেলানো হাসি নেই, বললেন, আরে না পাগল মেয়ে, এই ভারী ভারী জিনিস সবসময় পরে থাকতে কে বলেছে? এসব তো আমি শখ করে নিয়ে আসলাম, পছন্দ হয়নি? না, হয়েছে, খুব সুন্দর হয়েছে। আন্তারা হাসলেন। মুনতাহা তখন আবারও বাইরে তাকিয়েছে। আন্তারাই প্রথম বোধহয় দেখলেন কোনো মেয়ের গহনার প্রতি অনীহা। দামি দামি গহনার থেকে তার বোধহয় পাশের বাসার জানালায় রোদ পোহানো ছাই রঙা কবুতর দুটি ভীষণ প্রিয়। দুপুরের দিকে বেরোলো মুনতাহা। আন্তাহা জোর জবরদস্তি খাবার খাইয়েই ছেড়েছে। এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, আরশাদ তাও ভেতরে ঢোকা পর্যন্ত দিতে এসেছে। মুনতাহা ঢুকলো।
দরজা আটকাবে নাকি ভাবলো কিছুক্ষণ, সিদ্ধান্তে পৌঁছে যেতেই তার ভাবনায় ঘুরে বালি ঝেড়ে দিয়ে আরশাদ দরজার পাশের দেওয়ালে এক হাত রেখে পরিষ্কার গলায় বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।